আজ অলমোস্ট 15-16 বছর লিখছেন। হ্যাঁ, যখন 10 বছর আগেকার কোনো পুরনো বই তুলে খাতা তুলে দেখেন তখন কি মনে হয়? প্রচন্ড লজ্জা পাই, মানে প্রচন্ড লজ্জা পাই, হাসি পাই একসঙ্গে, এবং কষ্ট হয় এটা ভেবে যে এইটা আমি ছাড়া অনেকে পড়ে ফেলেছেন। এখন আর সেটাকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই, মানে এটা তীরের মতো একবার ছুঁড়ে দিলে। তো আমি এটা খুব কষ্টে ভুগতাম যে একটা বই বেরোলে 2-3 মাস পরে সেটা একবার পড়ে দেখলে মনে হতো যে এটা কি হলো, মানে এটা তো উচিত হলো না। তো আমি একবার সুনীল গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, সুনীল না, আমার বই বেরোনোর পর এরকম একটা প্রচন্ড কষ্ট হচ্ছে যে মনে হচ্ছে লেখাগুলো সব ফিরিয়ে নিয়ে নতুন বই করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। কিন্তু এই বইটা তো থেকে গেল একটা ডকুমেন্ট হিসেবে, এটার কি উপায় এটাকে রেকটিফাই করা? তুমি বললেন এটা তো সবার হয়, এটার একটাই উপায় ভাই, সেটা হচ্ছে পরের বই। তো এছাড়া আর কোনো উপায় নেই, তুমি তো আর তুলে আনতে পারবে না, চেষ্টা করো যেন পরের বইটা তুলে হয়। তো ওরকম কোনো পরের বই আজ অব্দি আমার হয়নি, যে বই বেরোয় তারপরে মনে হয় যে এটা ঠিক হলো না। তো এইভাবেই চলছে, আমি জানি না সত্যি কখনো। আর প্রোজের দিকে কিছু? গদ্য আসলে লিখতে চাই, হয়তো অনেক সময় লিখি না, তার একটা কারণ হচ্ছে আলস্য। কারণ কবিতার ক্ষেত্রে ভাবার প্রয়োজনটা অনেক বেশি, বা ভাবার অনুশীলনটা অনেক বেশি। একটা লেখা হয়তো আমার মাথায় 10 দিন 12 দিন কি 1 মাস ধরে ঘুরছে, লেখাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি লিখলাম, সেটা আমার কাছে অনেকটা সুবিধে। কিন্তু গদ্য লিখতে বসে যে গদ্য লেখার জন্য যে অনুশীলন এবং নিষ্ঠা লাগে, আমার মনে হয় আমার সেটা এখনো তৈরি হয়নি। তাহলে আমি গদ্য থেকে একটু দূরেই থাকি, খুব ঝামেলায় না পড়লে বা খুব প্রয়োজন না হলে এখনো গদ্য খুব একটা লেখা হয় না। আপনি তো একটা পলিটিক্যাল পেপারের জন্য কাজ করেন, তো সেই পেপারে আপনার কি ভূমিকা? আমার ভূমিকা বলতে, আমি কবিতার সঙ্গে যেভাবে যুক্ত সেভাবে তো আর এই কাগজের সঙ্গে যুক্ত হতে পারি না। তো আমি বিভিন্ন অন্যান্য লেখা যেগুলো ফিচার বা যেগুলো লিখতে আমার সুবিধে সেগুলো লিখি। বেসিক্যালি প্রচুর কপি এডিট করি, কিছু অনুবাদের কাজ করি, এই সব মিলিয়ে চলে যায়। তাতে কি পলিটিক্স মাঝে মধ্যে আপনার কবিতায়ও একটু ঢুকে যায়? হ্যাঁ, আর এখন তো শুধু ধরুন আমি যদি একটা রাজনৈতিক কাগজে কাজ না করেও বাড়িতেও বসে থাকি, আপনি তো আর রাজনীতির বাইরে নেই। আপনি টিভি খুললে কি সকালে খবরের কাগজে এলে কি পাড়ার চায়ের দোকানে চা খেতে গেলে যেভাবে রাজনীতি আপনাকে ছুঁয়ে দেয়, তো আপনি বাধ্য প্রভাবিত হবে, সেভাবেই হই আর কি। তো বাট which category will you place yourself in? প্রেমের কবি, বিদ্রোহী কবি? আমি না এরকম কোনো ইয়েতে বিশ্বাস করি না। কারণ একজন মানুষ তো কখনোই শুধু প্রেমের কবি হতে পারেন না, হলে সেটা তার দুর্বলতা। তার জীবনটা নিশ্চয়ই শুধু প্রেমের নয়, তার জীবনে রাজনীতিও আছে, দুঃখও আছে, প্রতিবাদও আছে। তো আমি যখন যেভাবে অনুভব করি সেইভাবে প্রতিবাদ করি, কি প্রেম জানাই, কি বর্ণনা দিই। তো আমার মনে হয় যে ওরকম প্রেমের কবি বা প্রতিবাদের কবি বলে আমি নিজেকে আলাদা করে শিলমোহর দিতে চাইব না। আপনি তো নিশ্চয়ই অনেক সময় অনেক কনফারেন্সে যান, যদি অন্য ভাষাভাষীর কবিদের সাথে দেখা হয়, কিছু মনে হয় দে আর ডিফারেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গলের পোয়েটস, সিনারিওস ডিফারেন্ট? হ্যাঁ, তা তো বটেই। মানে এদেশের অন্য ভাষাভাষী এবং আমাদের দেশের বাইরের বিভিন্ন দেশের যে সমস্ত কবিতা বা কবি, তাদের অবস্থানটা অনেকটাই আলাদা। আমার তাদের সঙ্গে মিশে কথা বলে বা পড়ে যতটুকু মনে হয়েছে, সত্যি কথা বলতে কি বাংলায় লেখালেখির বা বাংলায় কবিতা লেখার যে একটা ভাষাগত সুবিধে, সেটা অনেক অন্যান্য ভারতীয় ভাষা বা বিদেশি ভাষায় নেই। ফলে সেই দিক থেকে আমরা মনে হয় আমরা অনেকটা বরপ্রাপ্ত যে আমরা এরকম একটা চমৎকার ভাষা পেয়েছি যেটা কবিতার জন্য খুব লাগসই, খুব ভালো ভাষা। আর জেনারেলি ছোটবেলায় which poets have you read mostly? কার ভালো লাগতো ভীষণ? এমনিতে তো ছোটবেলায় সহজ পাঠ পড়তেই হয়েছে, আর সহজ পাঠ এখনো পর্যন্ত আমার অন্যতম প্রিয় বই। দ্বিতীয়ত সুকুমার রায়ের কথা অবশ্যই বলবো, যাকে ছোটবেলায় যিনি একরকমভাবে প্রভাবিত করেছিলেন এবং এখনো যিনি করেন। তারপর আস্তে আস্তে একটা সময় পর জীবনানন্দ দাশ পড়ার চেষ্টা করেছি, এখনো পড়ি, বোঝার চেষ্টা করি। 50-এর দশকে যারা লিখেছেন তাদের লেখা, পরে 70-এ যারা লিখেছেন, যারা এখনো লিখছেন,
এবং আর্লি 90s যারা আমাদের সময়কার একটু আগের কবি, তাদের লেখাও সেরকমভাবেই পড়ি। সেইভাবে বলতে গেলে কি ওরকম আমি ভেবে দেখেছি যে একজন কবির প্রভাব রয়েছে, বাকিদের কোনো প্রভাব নেই, এটা হওয়া খুব মুশকিল। আপনি যদি ঠিকমতো বেড়ে ওঠেন সব পড়ে, তাহলে সবার কিছু না কিছু ইনফ্লুয়েন্স, কিছু না কিছু প্রভাব আপনার মধ্যে থাকাটা উচিত। এক জায়গায় শুনলাম আপনি মানে গান করার একটা স্কোপ ছিল, বাট ইউ ডিডন্ট অপ্ট ফর ইট। কোনোদিন মনে হলো যে ওয়াই নট মিক্স টুগেদার, গান আর কবিতা মিশিয়ে একটা কিছু করা যাক? এটা আমাকে অনেকেই বলেছেন, কিন্তু আমি না, প্রথমত সাহস পাইনি, দ্বিতীয়ত আমি এমনিতে যেটা গদ্যের বিষয়ে বলছিলাম যে এত অলস, মানে আমি একটা বিষয়ে পুরো সময় দিচ্ছি, এটাই আমার কাছে বিরাট পাওনা। আবার এর সঙ্গে গান ঢুকলে আমি জানি যে কোনোটাই হবে না, না হবে গান না হবে কবিতা। তার চাইতে কবিতায় মন দিয়ে শুধু কবিতা লেখার চেষ্টা করাটা আমার পক্ষে সুবিধা, সেই জন্যই কবিতা লিখেছি। আপনি কি বিবাহিত? হ্যাঁ। বউয়ের কতটুকু এর মধ্যে যোগদান? বউয়ের কতটুকু, এখন তো মনে হয় পুরোটাই বউয়ের যোগদান। মানে বউ কবিতা পড়েই আমার সঙ্গে আলাপ, কবিতার জন্যেই সে আমার বিয়ে করে, এবং কবিতা লিখি বলেই এখনো ছেড়ে যায়নি। ওটাই আমার একমাত্র ঢাল বা সেফ গার্ড। মানে আমার মনে হয় আমাদের মতো লোকজন কবিতা লেখা বন্ধ করে দিলে কোনো মেয়ের সঙ্গে থাকতে রাজি হবে না। আমরা যেরকম মানুষ, যেরকম প্রকৃতির লোক, ফলে আমি প্রাণপণ চেষ্টা করি যে কবিতা লেখাটা টিকিয়ে রাখতে, যাতে বউ থেকে যায়। তো আমার কবিতা লেখার পিছনে ওর নিশ্চয়ই অনেক অবদান আছে, কারণ আমি সবসময় সবকিছু পেরে উঠি না, সেটা ও মেনে নেয় এবং সেই জায়গাটা ছেড়ে যায় যাতে আমি লেখালেখির দিকে থাকতে পারি। ঠিক আছে, ভীষণ ভালো লাগলো। অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো।